সুপ্রিয় দর্শক, নতুন সময় পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেএসডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসেস তানিয়া রব। আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটি খুব সফট কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। আপনি স্বাধীনতার বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, যিনি বাংলাদেশের ইতিহাসের অংশ, জনাব আসমা আব্দুর রবের সহধর্মিনী। এই বিষয়টা আপনার অনুভূতিতে যখন আপনার মনে হয়, আপনার কেমন হয়? অনুভূতিটা কেমন আপনার? এটা তো একটা চমৎকার অনুভূতি যে দেশের যে অস্তিত্ব, দেশটির যে নতুন নামকরণ, সেই সময়কার যে লড়াকু সৈনিক, যে বীর, যে অকুতোভয় বীর, যিনি কোনো কিছুর ভ্রুক্ষেপ না করে, জীবনের ভ্রুক্ষেপ না করে এই স্বাধীন বাংলাদেশের পতাকাটা উড়িয়েছিল। এটার জন্য নিজেকে ওনার জীবনসঙ্গী হতে পেরে এই বিষয়গুলো ওনার মতো করে ভালোবাসাটা শিখেছি, এবং যখন এটা চিন্তা করি তখন সত্যিকার অর্থে আমিও নিজে একজন দেশপ্রেমিক হয়ে উঠি এবং এই বীরদেরকে অনুভব করতে চেষ্টা করি যে আসলে অনেকের অনেক অবদান এবং অনেক কিছুর বিনিময়ে আজকে আমাদের এই দেশ। সেদিক থেকে আমি একজন গর্বিত মানুষের সহধর্মিণী, এবং এটাকে আমি খুব আনন্দের সাথে এবং সম্মানের সাথে মনে করি, স্মরণ করি সবসময়। আপা, আমরা একটু রাজনীতিতে ফিরে আসি। আপনি লক্ষ্মীপুর 4 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। জি। তো আপনার তো বিএনপি জোট থেকে ইলেকশন করার কথা ছিল, আপনারা বিএনপি জোটেই ছিলেন, হঠাৎ কেন আপনারা জোট থেকে ছিটকে গেলেন? এটা না, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, এটা যেমন সত্যি, অবশ্যই এটা সকলের কাছে এরকম মনেই হতে পারে। আর এটা মনে হওয়ার জন্য আমাদের চলার পথে আমাদের সমঝোতা, আমাদের পরস্পরের বন্ধুত্ব, এটা কিন্তু অনেকাংশেই লক্ষ্য করা গিয়েছে। যেমন ধরেন, আমরা 31 দফা ভিত্তিক যে আন্দোলন সংগ্রামটা আমরা রচনা করেছিলাম, আমাদের বাড়িতে বসে সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কথা হয়েছে এগুলো ডিসিশনের ব্যাপারে। এবং যখন আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্ন ছিল, তখন আমরা এটা একদম এক বাক্যে স্বীকার করেছি যে মজলুমের পাশে থাকতে হবে, তাই তো? যে অন্যায় নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে। সেখান থেকে আমাদের অবস্থানকে খুব দ্রুতই কাছে চলে এসেছে, এবং নির্বাচন, পরবর্তীতে সরকার গঠন, এই সমস্ত বিষয়গুলো আসলে তখন আলোচনার মধ্যেই ছিল। এটি নিয়ে কারো দ্বিমত ছিল না। 5ই আগস্টের পরে আজকে আমি 5ই আগস্টকে আবারও এইভাবে বলবো যে 5ই আগস্টের ছাত্র জনতারা যে অভ্যুত্থান রচনা করেছিল, যেভাবে তারা ভোটাধিকারবিহীন সরকারকে পতন করেছিল, তার মধ্য দিয়ে যে নতুন সময়টি আসলো, সেখানেও যুগপৎ আন্দোলন এবং এই চিন্তাধারা কিন্তু বিরাজমান ছিল। শেষ পর্যায়ে গিয়ে আমি জানি না ঠিক কী চিন্তা থেকে এটা হয়েছে, আমরা জোটের প্রার্থী ছিলাম না, কিন্তু জোটের সমর্থন আশা করেছিলাম, সেটা ব্যত্যয় হয়েছে। এটার মানে এই নয় যে আমরা আমাদের আমি আমার দল থেকে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে মনোনীত প্রার্থী। আমি রামগতি কমলনগর আসনে, আপনারা জানেন, আমরা যতটুকু জানি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটা 1 বছর আগে সহযোগিতা করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। আসমা রবকে সহযোগিতা করা, মূল্যায়ন করা, এবং তৃণমূল পর্যন্ত নির্দেশ ছিল। তা এখন সেই জায়গাটি কেন তারা রক্ষা করতে পারেনি, আসলে এই জবাবটা কিন্তু তাদের দিলে ভালো হয়। আচ্ছা, আপনি মূল্যায়নের কথা বললেন। যদি ধরেন এখন বাংলাদেশে 2টি খুব শক্তিশালী জোট তৈরি হয়েছে, একটা বিএনপির নেতৃত্বাধীন জোট, আরেকটি জামায়াতের নেতৃত্বাধীন জোট। যদি কোনো কারণে জামায়াতের নেতৃত্বাধীন জোট আপনাদেরকে মূল্যায়ন করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? মূল্যায়নের জায়গাটি তো আসলে ধরেন আসমা রবের যে কৃতিত্ব, ওনার যে অবদান, এই মূল্যায়ন তো উনি নাগরিক হিসেবে অনেকের কাছ থেকেই পেতে পারে। সেই হিসাবে নিশ্চয়ই আমরা সেটাকে কোনোভাবেই আমরা খারাপভাবে দেখব না। আপনাকে কেউ যখন আপনার অবদানের জন্য মূল্যায়িত করবে, সেটি তো সুন্দরভাবে গ্রহণ করাই কর্তব্য, আমি মনে করি। আচ্ছা, এখন ধরুন আপনার যে এলাকা থেকে এখন ইলেকশন করছেন, সেটা লক্ষ্মীপুর 4 আসন,
সেখানে তো মোটামুটি জামায়াতের প্রার্থীও ওখানে মনোনয়নপত্র দিয়েছেন, বিএনপিও, আপনিও সেখানে ইলেকশন করতেছেন। তো সেখানে কি মানে আসন সমঝোতা যদি হয় জামায়াতের জোটের সাথে, যেটা মানে আসন সমঝোতা এক বিষয়, জোটে প্রবেশ করা আরেক বিষয়, আসন সমঝোতা হলে কি আপনারা সেই আসন সমঝোতায় যাবেন? এটি একটি সিদ্ধান্তের ব্যাপার। আসলে আমরা সহযোগিতা চাইব। হ্যাঁ, এটা তো ধরেন ওখানে নিশ্চয়ই অনেক ধরনের আলোচনা আছে, আছে না, যে আমরা কি হলে আমরা অতিক্রম করতে পারবো, কি হলে আরেকটি পক্ষ অতিক্রম করতে পারবে। আমরা চাই সমুদয় মানে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি এলাকা তৈরি করতে, এবং সেইভাবে একজন প্রার্থী নির্বাচিত হয়ে আসুক যারা জনগণের জন্য সুশাসন এবং সামাজিক নিরাপত্তাটা নির্বিঘ্ন করবে। তো সেই হিসাবে আলোচনা আমাদের সাথে একেবারে হয়নি বা হবে না এমন বিষয় না, এটা নিশ্চয়ই আমরা চিন্তা করব বিষয়গুলো। আপনারা তো একসময় আওয়ামী লীগের সাথেও ছিলেন, সম্ভবত তাদের ক্যাবিনেটে মন্ত্রীও জনাব আসম আব্দুর রব মন্ত্রী ছিলেন। মানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আপনার পার্থক্যটা কেমন মনে হয় দুই দলের মধ্যে? আসলে এরা তো বৃহৎ দল, এদের মাঝে অনেক রকমের চরিত্র কিন্তু বিরাজমান আছে, অনেক চরিত্র। এখন কার্যত যে দেশ শাসনের জায়গাটিকে এবারে কি হয় সেটা জানি না, পেছনে তো এই দুই দল প্রায় একই ধরনের ভূমিকা রেখেছে, এটা বলা যায়। মানে প্রায় একই ধরনের ভূমিকা রেখেছে। আচ্ছা, এবার তো আসলে একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে। জি জি, এই বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে। আপনারা তো নিশ্চয়ই সেই পরিবর্তনকে আপনারা ধারণ করেন। এক, দুই নম্বর হচ্ছে আগামী সরকার, সে যেই সরকারে আসুক, যে দলে ক্ষমতা আসুক, এই পরিবর্তনের সাথে নিশ্চয়ই আপনারা সম্পৃক্ত হতে চান। কিন্তু আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে চলমান যে এখন রাজনীতি আছে জামায়াত এবং বিএনপির, তারা এই পরিবর্তন করতে কতটা সক্ষম হবে যারাই ক্ষমতা আসুক? যদি আমাদের স্বপ্ন আছে, আমরা জুলাই সনদ করেছি, সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এই সংস্কার নিয়ে এই যে আলোচনার যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেটা এখন তো 24-এর অভ্যুত্থানের কারণেই হয়েছে। আমরা এটাকে অবমূল্যায়িত করার কোনো সুযোগ আমি দেখি না। জুলাই সনদকে যদি আমরা সর্বাগ্রে চিন্তা না করি তাহলে কিন্তু যে কারণে একটি ভোটারবিহীন সরকারের পতন হয়েছে, তাই না? জি জি। সেই বিষয়টি সব জায়গায় রেখে আবার একটি সরকার, আবার একটি রাষ্ট্র চালাবার চেষ্টা করলে তাহলে তো আমার মনে হয় না যে খুব দেশ এবং জনগণ নতুন কিছু পাবে। পরিবর্তন তো নয়ই, নতুন কিছু পাবার সম্ভাবনাটাও আমি দেখি না। সেই জন্য সর্বাগ্রে আমি মনে করি জুলাই সনদকে মাথায় রাখতে হবে, যে যারাই ক্ষমতায় আসেন না কেন, জুলাই সনদকে মাথায় রাখা, অভ্যুত্থানকে মাথায় রেখে যদি রাষ্ট্রকে সুশাসন এবং ভূ রাজনীতিতে আমাদের যে অবস্থান, আমাদের বন্ধুত্বপূর্ণ অবস্থান সম্মানের ভিত্তিতে হবে, এই সমস্ত জায়গাগুলি যারা মেনটেন করতে পারবে তারা জনগণের জন্য কিছু দিতে পারবে। তা না হলে আমি খুব সম্ভাবনা দেখি না যে খুব পরিবর্তন হয়ে যাবে এবং মানুষ সেটাতে সুখী হয়ে উঠবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখি না। আমরা তো এটা আমাদের যে প্রজন্ম তারা এটা অবশ্যই স্বীকার করতে হবে, বা স্বাধীনতার ইতিহাসে জনাব আসম আব্দুর রব একটি অবিসংবাদিত নাম। উনি সম্ভবত এখন অসুস্থ রয়েছেন, ওনার অনুপস্থিতিতে আপনি এলাকায় নেতৃত্ব দিচ্ছেন আপনার আসনে। আপনি এবার নির্বাচন করছেন, আপনার আসনের জনগণের জন্য আপনার কি বার্তা রয়েছে? আমার জনগণের জন্য, রামগতি কমলনগর 2 আসনের সমস্ত মানুষের জন্য আমার প্রথমত শ্রদ্ধা, ভালোবাসা, শুভকামনা। এবং তার জন্য একটা জিনিস আমি দেখেছি, মানুষগুলো এত ভালো, চরাঞ্চলের মানুষ, এবং তাদের প্রতিদিনের যে জীবন চালনা সেটাও কিন্তু তারা এত আধুনিক, এত প্রযুক্তি, তারপরে কিন্তু অনেক পিছিয়ে আছে। আমি মনে করি সেই মানুষগুলোকে সুখ স্বাচ্ছন্দ্যের এই জায়গাটিকে একটু চিন্তা করা, প্রথমত তাদেরকে যদি আমরা একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত জনপদ দিতে পারি তাহলে কিন্তু তারা নিজস্ব মেধা এবং নিজেদের যে সৃষ্টিশীলতা সেটা দিয়ে এগিয়ে আসবে। আর তার সাথে একজন জনপ্রতিনিধি কী করবে? এলাকাকে নদী ভাঙন থেকে রক্ষা করবে। নদী ভাঙন রক্ষা করা ওখানে বড় কাজ। রামগতি কমলনগরে বৃহৎ জনপদ নদীতে ভেঙে গিয়েছে। তার সাথে ভুলুয়া নদী, আসম আব্দুর রব ভুলুয়া নদী খনন করে দিয়ে গিয়েছিলেন। আজকে এতটি বছর, 25-26 বছর
সেটি আবার জমে জমে পলি জমে জমে, এবং কিছু দুর্বৃত্তায়ন মানুষের আচরণে তারা কেউ কেউ ওখান থেকে মাছের চাষ করেছে বাদ দিয়ে, কেউ কেউ ওখান থেকে মাটি উত্তোলন করেছে, রকমারি অপচেষ্টার কারণে নদীটি আবার একদম প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভুলুয়া নদীকে পুনঃখনন করতে হবে। তার সাথে গ্যাসের সংযোগের কথা আমি বারবার বলছি, দুঃখিত। গ্যাস সংযোগ হলে যেটা হবে, আমাদের ওখানের গাছপালা রক্ষা পাবে, গাছপালা রক্ষা পেলে নদী ভাঙন কিছুটা রোধ হবে। এই মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুতে যে অবকাঠামো থাকার পরেও সেবা নিশ্চিত নয়, আমরা সেই কাজগুলি সর্বাগ্রে দেখার চেষ্টা করব। অন্যান্য কাজ তো আছেই। লক্ষ্মীপুরের একটা অঞ্চলের নেতৃত্ব দিলেও আপনাদেরকে আমরা মনে করি যে পুরো লক্ষ্মীপুরেরই আপনারা প্রতিনিধিত্ব করেন। আপনাকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমরা এখানে শেষ করছি। সম্মানিত দর্শক, আমরা অন্য একটি পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।